আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমি মোহাম্মদ উজ্জ্বল তোমাদের সবার জন্য হাজির হয়ে গেছি। আমরা আজকে একটা পর্ব আলোচনা করব, একটা প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায়ের 8 নম্বর সৃজনশীল প্রশ্নটি। খেয়াল করে দেখো, 10ম অধ্যায়ের যে 8 নম্বর সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা আলোচনা করব। কি বলা রয়েছে আমাদের প্রশ্নে? আমাদেরকে বলেছে নিম্নোক্ত তথ্যাদি অবলম্বন করে খান ট্রেডার্সের 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ভালো কথা বলে আমাদেরকে এখানে একটা ছক দিয়ে দিছে বলতে আমাদেরকে একটা রেওয়া মিল করতে বলতেছে। রেওয়া মিল দেওয়া আছে, তাই না? রেওয়া মিলে বেশ কিছু তথ্য দেওয়া আছে: মজুত পণ্য, ক্রয় বিক্রয়, ফেরত, দেনাদার, পাওনাদার, কলকবজা, 5% ব্যাংক ঋণ, উত্তোলন, মূলধন, জলযান ভাড়া ও কমিশন। তারপরে এরপরে দেওয়া আছে বিমা প্রিমিয়াম, তারপরে দেওয়া আছে হচ্ছে পরিবহন। এগুলো আমাদের রেওয়া মিলের এন্ট্রিগুলো, তাই না? আচ্ছা, আমাদের ক নম্বর প্রশ্নে কি বলেছে ভাইয়া? ক নম্বর প্রশ্নে বলেছে সমাপনী মজুত পণ্যের মূল্য কত টাকা? মূল্য 70,000 টাকা। সমাপনী মজুত পণ্যের মূল্য কত টাকা? 70,000 টাকা, তাই না? ওকে। এরপরে বলছে পণ্য বিক্রয় 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি। পণ্য বিক্রয় 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি, এটা একবার বিক্রয়ের সাথে কাজ হবে একবার, এটা একবার দেনাদারের সাথে কাজ হবে একবার। কলকবজার উপর 10% অবচয় ধার্য করতে হবে। কলকবজার পাশে আমরা সুন্দর করে লিখে দিব 3, তাই না? আচ্ছা, আমরা যেভাবে ক্লাসগুলো করছি, হ্যাঁ, আমরা ইচ্ছা করেই অনেক বেশি সময় নিয়ে অনেক বিস্তারিত ভেঙে ক্লাসগুলো করছি। অনেকের কাছে হয়তো বা এই জিনিসটা একটু বিরক্ত মনে হতে পারে। যাদের কাছে এই জিনিসটা বিরক্ত মনে হবে, তোমরা একদমই মন খারাপ করবা না। তোমার কাছে এইটা বিরক্ত মনে হচ্ছে, তার মানে আলহামদুলিল্লাহ তুমি ইতিমধ্যে এই জিনিসগুলো পারা জিনিস যখন বারবার কেউ বোঝায় তখন তার কাছে জিনিসটা কিছুটা বিরক্তকর লাগে। আর যাদের কাছে বিরক্ত লাগছে না, ভাইয়া তোমরা আরও মনোযোগ দাও, কারণ তোমরা এই জিনিসগুলো এখনও বুঝো নাই, এখনও পারো না। বারবার করে ক্লাসগুলো দেখো, বারবার করে নিয়মগুলো শেখার চেষ্টা করো। সবচেয়ে ভালো হবে এই ক্লাসগুলো করার আগে আমাদের শুরুতে যে বেসিকের পর্বগুলো আছে, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আমরা বেসিক আলোচনা করেছি, সেই বেসিকগুলো যদি তোমরা আলোচনা দেখতে পারো, তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমার আর কোনো অসুবিধা থাকবে না। ওকে, তাহলে আমরা চলে যাব হচ্ছে প্রশ্নের মধ্যে। সবার প্রথম আমাদের একটা বিশদ আয় বিবরণী করতে হবে। বিশদ আয় বিবরণী করার নিয়ম হচ্ছে বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, আমাদের মোট মুনাফা আসবে। মোট মুনাফার সাথে আমরা পরিচালন ব্যয় বাদ দিব, তাহলে আমাদের পরিচালন মুনাফা আসবে। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় বাদ দিব, তাহলে আমাদের নিট মুনাফা আসবে। ওকে, তাহলে আমাদের নিট বিক্রয় বের করার জন্য আমাদের দরকার বিক্রয়। বিক্রয়ের সাথে যোগ করতে হয় অলিখিত বিক্রয়, বাদ দিতে হয় বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা এবং মুনাফাবিহীন বিক্রয়। তাহলে ভাই দেখো, বিক্রয় ক্রেডিট পাশে থাকবে, তার কারণ বিক্রয় হচ্ছে একটা আয়। বিক্রয় দেওয়া আছে 2,20,000 টাকা। তাহলে সবার প্রথমে আমরা সুন্দর করে এখানে লিখে ফেলি বিক্রয়। ওকে, লিখে ফেললাম বিক্রয়। বিক্রয় কত টাকা ভাইয়া? 2,20,000 2,20,000 টাকা, তাই না? এই বিক্রয় কত? 2,20,000 টাকা। ভালো কথা, লিখে ফেললাম বিক্রয়। এরপরে এখান থেকে আমি বাদ দিয়ে দিব, বাদ দিব না, আগে যোগ করব কি? অলিখিত বিক্রয়, তাই না? দেখো 2 নম্বর সমন্বয় আমাকে বলছিল পণ্য বিক্রয় 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তার মানে আমি পণ্যটা বিক্রয় করেছিলাম, কিন্তু সেটা আমি হিসাবভুক্ত বা তালিকাভুক্ত করি নাই। তাহলে তালিকাভুক্ত না করলে এখন তালিকাভুক্ত করব। যোগ করে দেই, যোগ পণ্য বিক্রয় 10,000 টাকা, যোগ অলিখিত বিক্রয়, যোগ অলিখিত বিক্রয়, যোগ করে দিব কি? অলিখিত বিক্রয়। কত টাকা ভাইয়া অলিখিত বিক্রয়? অলিখিত বিক্রয় হচ্ছে আমার 10,000 টাকা। 10,000 টাকা। ওকে, এরপরে বাদ দিতে হবে বিক্রয় ফেরত। এই যে দেখো ভাইয়া, ফেরত দেওয়া আছে। বিক্রয় যদি আমার ক্রেডিট হয়, তাহলে বিক্রয় ফেরত হবে হচ্ছে ডেবিট। কত টাকা? 3,000 টাকা। ওকে, তাহলে আমরা এখান থেকে বাদ দিই, বাদ ফেরত। কত টাকা ভাইয়া?
ফেরত হচ্ছে 3000 টাকা। 1 2 3 3000 টাকা। ওকে, এখন যদি আমরা এগুলো সব যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে দেখো 2,20,000 যোগ 10,000 বাদ দিয়ে দিব 1 2 3 3000, তাহলে থাকবে কত? 2,27,000। কত? 2,01 2 3 27,000। এই কত টাকা? 2,27,000 টাকা। কত টাকা ভাইয়া? 2,27,000 টাকা। এই যে 2,27,000 টাকা আসলো, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে নিট বিক্রয়। ভাইয়া এটার নাম আমাদের জন্য কি? এটার নাম হচ্ছে আমাদের জন্য নিট বিক্রয়। এটার নাম কি আমাদের জন্য? এটার নাম হচ্ছে আমাদের জন্য নিট বিক্রয়। নিট বিক্রয় ভাইয়া তাহলে কত টাকা? 2,27,000 টাকা। ভাইয়া নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব এখানে বাদ, নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বাদ দিব কি? বাদ বিক্রিত পণ্যের, বাদ দিব কি? বাদ বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, ভালো কথা, আমরা এই জায়গা থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার জন্য বিক্রিত পণ্যের ব্যয়টা আমার বের করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বের করব কিভাবে? বিক্রিত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা সবার প্রথমে লিখব কি? সবার প্রথমে আমরা লিখব হচ্ছে মজুত পণ্য। মজুত পণ্য 1/1/2021 কত টাকা? 50,000 টাকা, তাই না? তাহলে এখানে আমরা লিখি মজুত পণ্য, মজুত পণ্য কত? 1/1/2021। ওকে, মজুত পণ্য 1/1/2021 কত টাকা ভাইয়া? কত টাকা? 50,000 টাকা। কত? 50,000। যেহেতু যোগ বিয়োগের কিছু নাই, এই জন্য আমরা 2 নাম্বার টাকার ঘরে লিখলাম। আচ্ছা, এরপরে কি করতে হবে? মজুত পণ্যের সাথে আমি যোগ করব নিট ক্রয়। আমার প্রশ্নে ক্রয় দেওয়া আছে কত টাকা? ক্রয় দেওয়া আছে 2 লক্ষ টাকা। ক্রয় দেওয়া আছে কত? 2 লক্ষ। তাহলে এখানে লিখি ক্রয়, ক্রয়, ক্রয় কত টাকা? 1 2 3 4 5, ক্রয় 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা থেকে ক্রয় থেকে বাদ দিব ক্রয় ফেরত, তাই না? আচ্ছা, ক্রয় ফেরত আমার প্রশ্নে দেওয়া আছে, এই যে দেখো ফেরত। ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রয় ফেরত হবে হচ্ছে ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। ওকে, তাহলে এখানে আমি লিখব 1 2 3 5,000 টাকা। ভাই একটু খেয়াল করি, আমরা নিট ক্রয় বের করার সূত্র হচ্ছে ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বাট্টা বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ মালিক কর্তৃক পণ্য উত্তোলন বাদ মুনাফাবিহীন বিক্রয়। কিন্তু আমাদের এই প্রশ্নে খুব একটা ইনফরমেশন কিন্তু দেওয়া আমরা দেখতেছি না। খুব একটা তথ্য কি দেওয়া আছে? খুব একটা ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, দেখো তো, খুব একটা কিন্তু ইনফরমেশন ক্রয় সম্পর্কে নাই। তাহলে যেটাই আছে এটাই কি আমার জন্য নিট ক্রয়, তাই না? তাহলে 1 2 3 4 5, 2 লক্ষ টাকা থেকে বাদ দিব আমি 5,000, তাহলে 1,95,000। 1,95,000 টাকা। এবং এই 1,95,000 টাকার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে নিট ক্রয়। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে নিট ক্রয়, তাই না? ভালো কথা, তাহলে আমরা এইটুকুও বুঝলাম এটার নাম কি হবে? নাম হচ্ছে নিট ক্রয়। ওকে, এইটুকু বুঝলাম, এইটুকু বুঝলাম আমরা। নিট ক্রয়ের পরে এখন আমাকে কি করতে হবে ভাইয়া? এখন আমাকে যোগ করতে হবে সকল প্রকার প্রত্যক্ষ খরচ। ভাইয়া আমাকে যোগ করতে হবে কি? সকল প্রকার প্রত্যক্ষ খরচগুলো। এখন এখানে কিন্তু তোমার এটা জানা দরকার, এটা তোমার চেনা দরকার কোনটা কোনটা তোমার জন্য প্রত্যক্ষ খরচ। তুমি যদি না চেনো বা না জানো কোনটা কোনটা তোমার জন্য প্রত্যক্ষ খরচ, তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। আচ্ছা, তাহলে প্রত্যক্ষ খরচ কি কি আছে? এই যে দেখো, পরিবহন এটা একটা প্রত্যক্ষ খরচ, জলযান ভাড়া এটা একটা প্রত্যক্ষ খরচ। তাহলে জলযান ভাড়া দেওয়া আছে কত টাকা? 6,000 টাকা। তাহলে জলযান ভাড়া লিখে নেই, জলযান ভাড়া, জলযান ভাড়া কত টাকা? 6,000 টাকা। 1 2 3 6,000 টাকা। ওকে, জলযান ভাড়া 6,000, তারপরে পরিবহন দেওয়া আছে কত? পরিবহন দেওয়া আছে 8,000 টাকা, তাই না? তাহলে এখানে আমি লিখি পরিবহন, পরিবহন কত টাকা ভাইয়া? পরিবহন হচ্ছে 8,000 টাকা। এছাড়া আমার কিন্তু আর কোনো প্রত্যক্ষ খরচের পরিমাণ
আমার প্রশ্নে দেওয়া নাই। এগুলা ছাড়া আর কোনো প্রত্যক্ষ খরচ এটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া নাই। দেওয়া না থাকলে নাই, আমি কোন জায়গা থেকে লিখবো? লেখার তো কোনো সুযোগ নাই, তাই না? তাইলে আমার মূল কাজ কি ছিল ভাইয়া? আমার মূল কাজ ছিল প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ যোগ করে দেওয়া। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 50,000, নিট ক্রয় 1,95,000, জলযান ভাড়া হচ্ছে 6,000 এবং পরিবহন হচ্ছে 8,000। সব যোগ করলে আমার আসে কত? 2,59,000 টাকা। 2,59,000 টাকা। এবং এই জায়গা থেকে আমি বাদ দিব বাদ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কত? 70,000 টাকা, তাই না? 70,000 টাকা। তাহলে এখান থেকে আমি বাদ দিয়ে দিব 1 2 3 4 70,000 টাকা। তাহলে বাদ দিই, বাদ 1 2 3 4 70,000। তাহলে কত আসে ভাইয়া? আসে হচ্ছে এখানে 1,89,000 টাকা, তাই না? তাহলে এই 1,89,000 টাকা, এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টা আমি কেন বের করছি? তার কারণ আমি বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা আমি বাদ দিতে চাই। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে চাই। তাহলে বাদ দিয়ে দিই আমরা তাহলে বাদ দিয়ে দিই। ওকে, বাদ দিয়ে দিলে আমাদের কি আসবে ভাইয়া দেখি তো। উপরে আমাদের আছে হচ্ছে 2,27,000 বাদ 1,90,000 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে থাকবে কত আমার এখানে? থাকবে হচ্ছে 38,000 টাকা। এবং এই 38,000 টাকার নাম হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমাকে কিন্তু এই প্রশ্নে মোট মুনাফা বের করতে বলে নাই ভাইয়া। আবারও বলতেছি, খেয়াল করো, আমাকে এই প্রশ্নে মোট মুনাফা বের করতে বলে নাই। আমাকে কি করতে বলছে? আমাকে বলছে নিট মুনাফা বের করতে, তাই না? তাইলে মোট মুনাফার সাথে মোট মুনাফা থেকে, খেয়াল করো ভাইয়া, আমি যদি মোট মুনাফা থেকে আমি যদি পরিচালন ব্যয়ের পরিমাণগুলা বাদ দিয়ে দিই, মোট মুনাফা থেকে আমি যদি কি বাদ দিই? পরিচালন ব্যয়ের পরিমাণগুলো বাদ দিয়ে দিই, তাই না? তাহলে মোট মুনাফা থেকে আমি পরিচালন ব্যয়ের পরিমাণ বাদ দিব। তাহলে মোট মুনাফা কত জানি বেরোইলো? 38,000, তাই না? আমি একবার লিখে নিচ্ছি, তোমরা কিন্তু আবার কেউ লিখিও না এটা। মোট মুনাফা মোট মুনাফা কত টাকা ভাইয়া? 38,000 টাকা। একদম এই পাশে লিখে দিলাম 1 2 3 38,000 টাকা। এই পাশে একদম লিখে দিলাম 38,000 টাকা। ওকে, মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়ের পরিমাণ। মোট মুনাফা থেকে আমি এখানে বাদ দিব কি? বাদ পরিচালন ব্যয়। এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব কি? বাদ দিব হচ্ছে পরিচালন ব্যয়। ওকে, পরিচালন ব্যয় আমার প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা একটু দেখব। পরিচালন ব্যয় আমার প্রশ্নে কি কি দেওয়া আছে ভাইয়া? একটু যদি আমরা চেক করে দেখি, পরিচালন ব্যয় আচ্ছা, পরিচালন ব্যয় এই যে দেখো, দেনাদারের উপরে কুঋণ সঞ্চিতি আছে না? দেনার উপরে কুঋণ সঞ্চিতি নাই। কলকবজার উপরে অবচয় আছে। কলকবজার উপরে অবচয় 10%। কলকবজা হচ্ছে কত টাকা? কলকবজা হচ্ছে 1,20,000 টাকা। তাহলে আমি যেটা লিখি, কলকবজার অবচয় 1,20,000 ইন্টু 10% করলে কত আসবে ভাইয়া? আসবে হচ্ছে 12,000 টাকা। ওকে, লিখলাম 12,000। এরপরে আমরা দেখি কলকবজার ব্যাংকের সুদ, এটা হচ্ছে আমার জন্য অন্যান্য ব্যয়। জলযান ভাড়া তো লিখছি, কমিশন হচ্ছে অন্যান্য আয়। বিমা প্রিমিয়াম কত? 2,000 টাকা। তাহলে এই যেখানে লিখি বিমা প্রিমিয়াম। ওকে, বিমা প্রিমিয়াম কত টাকা ভাইয়া? এই বিমা প্রিমিয়াম হচ্ছে 2,000 টাকা, তাই না? ওকে, তাহলে 12,000 আর 2,000 যোগ করলে কত আসবে ভাইয়া? যোগ করলে আসবে হচ্ছে 14,000 টাকা। তাহলে আমার মোট পরিচালন ব্যয়ের পরিমাণ কত? আমার মোট পরিচালন ব্যয়ের পরিমাণ হচ্ছে 14,000 টাকা, তাই না? তাহলে 38,000 টাকা থেকে 14,000 টাকা বাদ দিলে আমার থাকবে কত? থাকবে হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকার নাম হচ্ছে আমার জন্য
পরিচালন মুনাফা। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এই 24,000 টাকার নাম কি? 24,000 টাকার নাম হচ্ছে পরিচালন মুনাফা। ওকে ফাইন, 24,000 টাকার নাম পরিচালন মুনাফা। এরপর আমরা গিয়ে চলে যাব এটার সাথে যোগ করব, যোগ অন্যান্য আয়। ভাইয়া যোগ করব কি? যোগ অন্যান্য আয়, তাই না? আচ্ছা, অন্যান্য আয় আমার প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা একটু দেখব। অন্যান্য আয় আমার প্রশ্নে কি কি দেওয়া আছে ভাই একটু দেখি তো। আমরা যদি একটু প্রশ্নটার দিকে তাকাই, কমিশন এটা আমার জন্য একটা অন্যান্য আয়। এছাড়া আমার প্রশ্নে আর কোনো অন্যান্য আয়ের পরিমাণ দেওয়া নেই। তাহলে প্রাপ্ত কমিশন কত টাকা? প্রাপ্ত কমিশন 4,000 টাকা। তাহলে এখানে আমি একটু লিখি প্রাপ্ত কমিশন কত টাকা ভাইয়া? প্রাপ্ত কমিশন 4,000 টাকা। তাহলে এখানে আসবে কত? আসবে হচ্ছে 28,000 টাকা। এরপরে এখান থেকে আমি বাদ দিয়ে দিব বাদ অন্যান্য ব্যয়। বাদ দিব কি? বাদ অন্যান্য ব্যয়। ওকে, বাদ দিব কি? অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়ের মধ্যে কি আসবে ভাইয়া? এই যে আমার ব্যাংক ঋণ আছে 5% ব্যাংক ঋণ, কত টাকা ভাইয়া? 1 লাখ। এই 1 লাখ টাকার উপরে 5% হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে আমার এটার কি? আমার জন্য এটা বকেয়া ঋণের সুদ। ঋণের সুদ এমনি আমার জন্য ব্যয়, বাট এটারও বকেয়া আছে, তো এটা আমার জন্য দায়ও কিন্তু হয়ে যাবে পরবর্তীতে। তাহলে এখানে আমি লিখতে পারি বকেয়া ঋণের সুদ কত টাকা? 1 2 3 4 5, 1 লক্ষ টাকার 5%। 1 লক্ষ টাকার 5% কত? 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে এখন এটা যদি বাদ দিয়ে দেই, বাদ দিয়ে দিলে কত আসবে? বাদ দিয়ে দিলে আসবে হচ্ছে এখানে 23,000 টাকা। 23,000 টাকা। এবং এই যে যেটা আমার জন্য বের হইলো এখানে, এটাই হচ্ছে আমার জন্য নিট মুনাফা। যেটা বের হইলো এটাই কি আমার জন্য? নিট মুনাফা, তাই না? তাহলে দেখো প্রক্রিয়াটা কিন্তু সহজ ছিল। আমরা বেশ কয়টা অঙ্ক করে আসছি সিরিয়ালে, 8 নম্বর অঙ্ক করতেছি, মানে এর আগে আমরা 60টা প্রশ্ন করে আসছি, ডিটেইল আলোচনা করে আসছি। তো এখন যদি তুমি এসে এই সাধারণ জিনিস তোমার জন্য বুঝতে অসুবিধা হয়, তার মানে তুমি বেসিক বোঝো নাই, তার মানে তুমি আগের 60টা প্রশ্ন বুঝো নাই। আমার কথা কি বুঝতে পারছি? এখন তুমি তোমারে প্রশ্ন করো, তুমি কি বুঝতেছো নাকি? যদি না বুঝে থাকো, আগে যাও বেসিক আরেকবার করো, বেসিক করে এই 60টা প্রশ্ন আবার করো, করে এরপরে 8 নম্বর প্রশ্নে আসো। না বুঝে সামনের প্রশ্নে যাইও না ভাই, এটা রিকোয়েস্ট। না বুঝে কেউ সামনের প্রশ্নের দিকে যাইও না, কিচ্ছু বুঝবা না, শুধু শুধু সময়টা নষ্ট হবে। দরকার নেই আমাদের সময় নষ্ট করার, তাই না? আচ্ছা, তাহলে নিট মুনাফা পর্যন্ত আমরা বুঝলাম। নিট মুনাফার পরে আমাদেরকে বের করতে হবে কি? নিট মুনাফার পরে আমাদেরকে বের করতে হবে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীটা আমরা কিভাবে করব ভাইয়া? মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীটা আমরা কিভাবে করব? মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করব হচ্ছে মূলধনের সাথে নিট মুনাফা হইলে যোগ, নিট ক্ষতি হইলে বিয়োগ, উত্তোলন বিয়োগ, সাধারণ সঞ্চিতি সবার উপরে থাকবে, মূলধনের সুদ যোগ, উত্তোলনের সুদ বিয়োগ, তাই না? আচ্ছা, তাহলে এইখানে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের প্রশ্নে। এই যে দেখো মূলধনের পরিমাণ দেওয়া আছে। মূলধনের পরিমাণ দেওয়া আছে কত টাকা ভাইয়া? মূলধনের পরিমাণ এখানে দেওয়া আছে 1,10,000 টাকা। তাহলে আমি এখানে মূলধন হিসাবে গ্রহণ করব কত? 1,10,000 টাকা। তাহলে আমরা সবার আগে এখানে লিখি ভাইয়া মূলধন। সবার আগে আমি লিখলাম মূলধন। মূলধন কত টাকা ভাইয়া? 1 লক্ষ, 1 2 3 4, 1,10,000 টাকা। এরপরে আমাদের এর পরের প্রশ্নটা আমাদের জন্য কি হয়েছে ভাইয়া? লাভ হয়েছে না? তাহলে লাভ হইলে এটা আমার যোগ করা লাগে, নিট লাভ। ভাইয়া নিট লাভ, তাহলে এটা আমার জন্য কি করা লাগবে? যোগ করা লাগবে। কত টাকা নিট লাভ বের করছিলাম? 23,000 টাকা। তাহলে 23,000 টাকা আমি যোগ করে দিব। তাহলে এখানে যোগ করি 1 2 3। তাহলে যদি যোগ করি তাহলে 3 এই জায়গায় কত আসবে? 1,33,000 টাকা। ওকে, 33,000 টাকা। এরপরে এখান থেকে আমি বাদ দিয়ে দিব আমার প্রশ্নে যদি উত্তোলনের পরিমাণ থাকে, তাই না? উত্তোলন তো আছে, আমরা তো দেখলাম এই প্রশ্নে উত্তোলন আছে। কত টাকা উত্তোলন আছে? এই যে মূলধনের পাশেই উত্তোলন কত টাকা? 20,000 টাকা। তাহলে এখান থেকে আমরা উত্তোলন বাদ দিব 1 2 3 4, 20,000 টাকা। তাহলে উত্তোলন যদি বাদ দিয়ে দিই, 20,000 টাকা বাদ দিলে তাহলে থাকবে কত?
1,33,000 মাইনাস 20,000, তাহলে থাকতেছে হচ্ছে 1,13,000। 1,13,000 টাকা। এটার নাম হচ্ছে আমার সমাপনী মালিকানা সত্ত্ব। সুতরাং সমাপনী মালিকানা সত্ত্ব, তাই না? এই তাহলে আমরা সমাপনী মালিকানা সত্ত্ব, আচ্ছা তাহলে দেখো সমাপনী মালিকানা সত্ত্ব আমরা বের করলাম কত টাকা? আমরা বের করলাম হচ্ছে এখানে 1,13,000 টাকা। কত টাকা? 1,13,000 টাকা, তাই না? তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম সমাপনী মালিকানা সত্ত্ব পর্যন্ত। আই থিঙ্ক আমাদের কারো কোনো অসুবিধা নাই। এরপরে আমাদের কি বের করা দরকার ভাইয়া? এরপরে আমাদের একটা আর্থিক অবস্থার বিবরণী করা দরকার, তাই না? আর্থিক অবস্থার বিবরণী শুনলেই একদম মানে কি হয়, মানে একটা আলাদা একটা উত্তেজনা তৈরি হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, তাই না? মনে হয় খুব কঠিন, মনে হয় কোনো একটা অঙ্ক। খুব একটা কঠিন অঙ্ক না, একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু বেসিক নির্ভর একটা অধ্যায়, একটু বেসিক জানতে হয় আর কি। আচ্ছা তাহলে সবার আগে আমরা লিখবো সম্পদ সমূহ। তাহলে এখানে লিখে নেই সম্পদ সমূহ। ওকে, সম্পদ সমূহ। সম্পত্তি সমূহের মধ্যে সবার আগে আমি লিখবো চলতি সম্পত্তিগুলো, তাই না? তাইলে আচ্ছা তুমি কিন্তু চাইলে স্থায়ী সম্পত্তি দিয়েও শুরু করতে পারো। হ্যাঁ, আমি বারবার যে চলতি সম্পত্তি দিয়ে করতেছি তার মানে যে চলতি সম্পদ দিয়েই করতে হবে ব্যাপারটা এমন না। স্থায়ী সম্পত্তি দিয়েও চাইলে শুরু করা যায়। চলতি সম্পত্তি দিয়ে লেখার সময় সবার আগে আমরা সমাপনী মজুত পণ্যটা লিখে নিব। তাহলে আগে সমাপনী মজুত পণ্য একটা চলতি সম্পত্তি, তো সমাপনী মজুত পণ্য লিখবো আমি সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের সাথে যোগ বিয়োগের কিছু নাই, 70,000 টাকা। একবারে আমি লিখে দিলাম সমাপনী মজুত পণ্য কত টাকা? 70,000 টাকা, তাই না? আচ্ছা এরপরে দেখি আমরা আর কি কি আছে ভাইয়া চলতি সম্পত্তির মধ্যে। এই যে দেখো একটা দেনাদার দেখা যায়, এক চিপা দিয়ে একটা দেনাদার। এই যে দেখো দেনাদার, দেখছো দেনাদার, এটা একটা চলতি সম্পত্তি। কত? 80,000 টাকা। 80,000 টাকা। তাহলে এখানে আমি লিখবো দেনাদার কত টাকা? 1 2 3 4, 80,000 টাকা, তাই না? দেনাদারের সাথে একটা সমন্বয় ছিল। সমন্বয় কি বলছে? বলছে পণ্য বিক্রয় 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে দেনাদার যোগ অলিখিত দেনাদার, দেনাদার যোগ অলিখিত দেনাদার বা অলিখিত বিক্রয়, সরি অলিখিত বিক্রয় কত টাকা ভাইয়া? অলিখিত বিক্রয় হচ্ছে 10,000 টাকা। তাহলে এখানে লিখি 1 2 3 4, 10,000। তাহলে দেনাদার আমার চলে আসে কত? 90,000 টাকা। ভাইয়া দেনাদার আমার চলে আসে কত টাকা? দেনাদার আমার এখানে চলে আসতেছে 90,000 টাকা। তাহলে ভাই 90,000 আর 70,000 যোগ করে দেই, 1 2 3 4, 90,000 যোগ 1 2 3 4, 70,000 যোগ করলে কত? 1 লক্ষ। 1 2 3 4, এই 1,70,000 টাকার নাম হচ্ছে মোট চলতি সম্পদ। নাম কি? নাম হচ্ছে মোট চলতি সম্পদ। নাম কি? নাম হচ্ছে মোট চলতি সম্পদ। কত টাকা? 1,60,000 টাকা। ওকে, দেখো তোমরা বলতে পারো যে ভাই আর কি সম্পত্তি নাই চলতি সম্পত্তি? তুমি আমার খুঁজে দেখাও আর কোনো চলতি সম্পত্তি আছে কিনা। আর কোনো চলতি সম্পত্তি আমার এই প্রশ্নে দেওয়া নাই। যেহেতু আর কোনো চলতি সম্পত্তির পরিমাণ আমার প্রশ্নে দেওয়া নাই, তাহলে আমি লিখবো কেন? আমার তো লেখার দরকার নাই, তাই না? তো এটা আমরা আর লিখবো না বা লেখার কোনো প্রয়োজনীয়তা নাই এখানে। এরপরে চলে যাব আমরা স্থায়ী সম্পত্তির সেগমেন্টে। যেহেতু আমার প্রশ্নে কোনো বিনিয়োগ নাই, বিনিয়োগ থাকলে আমরা আগে বিনিয়োগের নাম লিখতাম, তো আগে আমরা এখন স্থায়ী সম্পত্তি লিখব। স্থায়ী সম্পদ। ওকে, স্থায়ী সম্পত্তির মধ্যে কি কি আসবে ভাইয়া দেখি তো। এই স্থায়ী সম্পত্তির মধ্যে কি কি আসবে? এই যে দেখো আমার একটা কলকবজা আছে, তাই না? কলকবজা কই? এই যে কলকবজা। কত টাকা? 1,20,000 টাকা। তাহলে আগে এখানে লিখি আমি কলকবজা। হ্যাঁ, কলকবজা কত টাকা? কলকবজা ভাইয়া কলকবজা হচ্ছে আমার 1,20,000। যেহেতু একটাই আছে এই জন্য আমি এই ঘরে লিখলাম 2 নম্বর ঘরে। বাদ দিয়ে দিব বাদ অবচয় বা অবলোপন, যেটাই লেখো না কেন তুমি। অবচয় 10% বলছিল না? হ্যাঁ 10%। কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা। তাইলে 1 লক্ষ 1 2 3 4 20,000 মাইনাস 12,000, তাহলে করলে কত আসবে? আসবে হচ্ছে 1,20,000
8,000 টাকা। কত আসবে ভাইয়া? 1,08,000 টাকা, তাই না? আচ্ছা, আমার প্রশ্নে কি আর কোনো সম্পত্তির পরিমাণ দেওয়া আছে ভাইয়া? আর কোনো স্থায়ী সম্পত্তি কি আমার প্রশ্নে দেওয়া আছে? তোমরা নিজেরা একবার দেখো, তো আর কোনো স্থায়ী সম্পত্তির পরিমাণ আমার প্রশ্নে দেওয়া নাই। দেওয়া না থাকলে আমি কি করব? দেওয়া না থাকলে আমার কিছুই করার নাই। তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সম্পত্তির পাশে যোগফল নামায় ফেলতে পারি। 1,08,000 যোগ 1,00,000 1 2 3 4 1,60,000, তাহলে কত আসবে? 2,68,000 টাকা। এবং এই 2,68,000 টাকার নাম হচ্ছে মোট সম্পদ। নাম কি ভাইয়া? এই 2,68,000 টাকা, এটার নাম হচ্ছে মোট সম্পদ বা মোট সম্পত্তি। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বলিও। আচ্ছা, মোট সম্পত্তির পরে তাহলে এখন আমার কি জানা দরকার? এখন আমার জানা দরকার মোট দায় ও মালিকানা সত্ত্ব, তাই না? আমার জানা দরকার কি? আমার এখন জানা দরকার মোট দায় ও মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্ব তো আমরা মাঝখানে বের করছিলাম, এই মালিকানা সত্ত্ব আমি মাঝখানে বের করছিলাম, তো মালিকানা সত্ত্ব নিয়ে আমার খুব একটা প্যারা নাই। আমার আসলে মূলত জানা দরকার হচ্ছে দায়ের পরিমাণগুলো। তাহলে দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সবার প্রথম আমি লিখব চলতি দায়। চলতি দায়ের আরেক নাম হচ্ছে স্বল্প মেয়াদি দায়। চলতি দায়ের আরেক নাম কি? আরেক নাম হচ্ছে স্বল্প মেয়াদি দায়। আচ্ছা, চলতি দায়ের মধ্যে আমরা যাব। চলতি দায়ের মধ্যে আমরা এখানে কি কি লিখবো একটু দেখি আমরা। পাওনাদার, এটা একটা চলতি দায়। পাওনাদার কত? 50,000 টাকা। তাহলে এখানে আমি লিখি পাওনাদার কত টাকা? 50,000 টাকা। পাওনাদার 50,000 টাকা। ওকে, পাওনাদারের পরে আর কোনো দায় আমরা এখানে দেখতেছি না, আর কোনো দায় দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে মানে কি দায় নাই? একটা দায় আছে, এই যে মনে করে দেখো, আমরা ঋণের সুদ ক্যালকুলেশন করছিলাম 5,000, তাই না? এই ঋণটা আমার কি ছিল? ঋণটা আমার পুরাটাই বকেয়া ছিল। তাহলে ঋণের সুদ যদি পুরাটাই বকেয়া থাকে, ঋণের সুদ এটা একটা ব্যয়, ব্যয়ের বকেয়া হচ্ছে আমার জন্য দায়। ব্যয়ের বকেয়া কি? ব্যয়ের বকেয়া আমার জন্য দায়। তাহলে ঋণের সুদ এটা একটা চলতি দায়। তাহলে এখানে আমি লিখি ঋণের সুদ 1,00,000 টাকা। এটার উপরে কত? 5%। 1,00,000 টাকার উপরে 5% কত? 5,000 টাকা, তাই না? এই 1,00,000 টাকার উপরে 5% কত? 5,000 টাকা। ওকে, আর কোনো চলতি দায় নাই। তাহলে 50,000 যোগ 5,000 যোগ করলে 55,000, তাই না? ওকে, 55,000 টাকা। এরপরে আমার স্থায়ী দায় লিখতে হবে। স্থায়ী দায় তো বলবো না, আমরা মূলত এটাকে বলবো দীর্ঘমেয়াদী দায়। কি বলবো ভাইয়া? আমরা বলবো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ওকে, দীর্ঘমেয়াদী দায়। ভাইয়া দীর্ঘমেয়াদী দায়টা আমরা লিখি। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে শুধুমাত্র একটাই আছে, 5% ব্যাংক ঋণ 1,00,000 টাকা। লিখে দিই আমরা এখানে 5% ব্যাংক ঋণ, 5% ব্যাংক ঋণ কত টাকা ভাইয়া? 1,00,000 টাকা। 1 2 3 4 5, 1,00,000 টাকা। ওকে, তাহলে আমার মোট দায়ের পরিমাণ কিন্তু এখানে বের হয়ে যায়, তাই না? 1,00,000 আর 55,000 যোগ করলে 1,55,000 টাকা। এবং এই 1,55,000 টাকার নাম হচ্ছে মোট দায়। আচ্ছা, মোট দায়ের সাথে আমি যোগ করে দিব আমার মালিকানা সত্ত্বের পরিমাণ। এখন মালিকানা সত্ত্ব তো আমি আগেই বের করছি, তাই না? তাহলে এখন যোগ করে দিই শুধুমাত্র মালিকানা সত্ত্ব। ওকে, মালিকানা সত্ত্বে কি বলছে ভাইয়া দেখি। ও, মালিকানা সত্ত্ব আমি বের করছি, কিছু বলবে না তোরা। মালিকানা সত্ত্ব আমি বের করছি কত? 1,13,000 টাকা, তাই না? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। হ্যাঁ, 1,13,000 টাকা। তাহলে আমি এখানে যোগ করে দিব, এখানে যোগ করে দিব কত? মালিকানা সত্ত্ব কত টাকা? 1,13,000। 1,13,000। ওকে, এখন তাহলে আমরা যোগ করবো ভাইয়া। একটু যোগ করে দেখি তো। 1,55,000 যোগ 1,13,000 যোগ করলে তাহলে কত আসবে? 2,68,000 টাকা। কত ভাইয়া? 2,68,000, তাই না? মিলছে দুই পাশ? হ্যাঁ, দুই পাশ মিলছে। তাহলে এই পাশের নাম কি? মোট দায় ও মালিকানা সত্ত্ব। মোট দায় ও মালিকানা সত্ত্ব।
মোট দায় ও মালিকানা সত্ত্ব কত 2,68,000 টাকা। তাহলে দেখো ভাইয়া আমরা পুরো প্রশ্নটা সমাধান করছি, পুরো প্রশ্নটা আমরা সমাধান করছি, খুব সময় নিয়ে করছি কিন্তু, হ্যাঁ পুরো প্রশ্নটা আমরা সমাধান করেছি এবং অনেক সময় নিয়ে আমরা এই প্রশ্নটা সমাধান করেছি। দেখো আমরা এই প্রশ্নে কি করেছি, প্রথমে মোট মুনাফা বের করছি, মোট মুনাফা আমাদের আসছিল কত 38,000। আসো উত্তর দেখি আমরা যা করছি ঠিক করছিলাম কিনা, যা করছি ঠিক করছি কিনা এটা আমরা একটু দেখি। দেখো মোট মুনাফা আসছে কত 38,000, দেখছো এই যে কত 38,000 টাকা। ওকে, এরপর আমরা দেখি ভাইয়া, এরপর আমরা কি করলাম, এরপর আমরা নিট মুনাফা বের করছি 23,000 টাকা। দেখি নিট মুনাফা কি 23,000, হ্যাঁ এই যে দেখো নিট মুনাফা কত আসছে ভাইয়া 23,000 টাকা, দেখছো। আচ্ছা, এরপর আমরা দেখি হচ্ছে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী আমরা বের করছি 1,13,000 টাকা। দেখি তো 1,13,000 টাকায় কি উত্তর, হ্যাঁ এই যে দেখো 1,13,000 টাকায় কিন্তু মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীর অ্যান্সার, তাই না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সম্পত্তির পাশের যোগফল। কত সম্পত্তির পাশের যোগফল 2,68,000 টাকা, তাই না। দেখি তো ভাই সম্পত্তির পাশের যোগফল কি 2,68,000, হ্যাঁ এই যে মোট সম্পদ 2,68,000 টাকা, তাই না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের দায়ের পাশে, দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব 2,88,000, দুই পাশে একই আসতে হবে, না তো আমাদের অঙ্ক মিলবে না। এই যে দেখো আমাদের 2,68,000 টাকা, তাই না। তাহলে ভাইয়া আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি বিস্তারিত আলোচনা করেছি, সময় লেগেছে, সময় দিয়েছি, ইচ্ছা করে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। বাকি কাজটুকু তোমাদের পরিশ্রম করতে হবে, একবার না বুঝলে বারবার দেখতে হবে। তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। যারা যারা এখন আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই, তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের বইটা সংগ্রহ করে নাও। ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় তোমার একটা ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। তাহলে ভাই সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।